সুপ্রিয় শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অলোকেশ মণ্ডল, প্রভাষক অর্থনীতি, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা অর্থনীতি ক্লাসে প্রবেশ করছি। আমরা আজ অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করব। মুদ্রাস্ফীতি সম্পর্কে সবার একটা কম বেশি ধারণা আছে। অর্থনীতিবিদ হোক আর নাই হোক, যদি কারোর কাছে জিজ্ঞেস করা হয় মুদ্রাস্ফীতি কাকে বলে, উনি বলবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াকেই মুদ্রাস্ফীতি বলে। কিন্তু একজন অর্থনীতিবিদ হিসাবে তুমি যদি মুদ্রাস্ফীতিকে ব্যাখ্যা করতে চাও, তাহলে প্রথমেই আমরা দেখি শব্দগত অর্থে মুদ্রাস্ফীতি কাকে বলে। মুদ্রা যোগ স্ফীতি, মুদ্রাস্ফীতি। মুদ্রা শব্দের অর্থ অর্থ, আর স্ফীতি শব্দের অর্থ বেড়ে যাওয়া বা ফুলে ফেপে ওঠা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়া, মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়া বা অর্থের যোগান বেড়ে যাওয়াটাই মুদ্রাস্ফীতি। কিন্তু আমরা যদি অনেকের কাছে জিজ্ঞেস করি মুদ্রাস্ফীতি, কেউ বলবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, কেউ বলবে দ্রব্যমূল্যের মূল্য বেড়ে যাওয়া। কথাটা শুনে একটু হাসি লাগলো, দ্রব্যমূল্যের মূল্য বেড়ে যাওয়া। আসলে দ্রব্যমূল্যের মূল্য বেড়ে যাওয়া হয় না, দ্রব্যমূল্য বেড়ে যাওয়া। এটা মুদ্রাস্ফীতি আমাদের সাধারণের সেন্সে। কিন্তু অর্থনীতিবিদদের সেন্সে মুদ্রাস্ফীতি কি, তাদের আমরা একটু সাহায্য নিয়ে দেখি ওনারা কি বলতে চান। আমাদের অর্থনীতিবিদ কাউথার বলছেন, মুদ্রাস্ফীতি হলো এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমেই কমে, অর্থাৎ দ্রব্যের মূল্য বেড়ে যায়। অর্থের মূল্য কমে যায় অর্থাৎ দ্রব্যের মূল্য বেড়ে যায়। অর্থের মূল্য কমে যাওয়া মানে কি? অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়া। অর্থের মূল্য কমে যাওয়া অর্থ অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, এটাকে উনি বলছেন মুদ্রাস্ফীতি। আবার অর্থনীতিবিদ কুলবার্ন বলছেন, যখন অধিক অর্থ অতি অল্প দ্রব্য সামগ্রীর পেছনে ধাবিত হয় তখন তাকে মুদ্রাস্ফীতি বলে। অধিক অর্থ অতি অল্প দ্রব্য সামগ্রীর পেছনে ধাবিত হয় তখন তাকে মুদ্রাস্ফীতি বলে। তাহলে বিষয়টাকে যদি আমরা এমন ভাবে ভাবি যে ব্যাগে করে টাকা নিয়ে গেলাম আর পকেটে করে বাজার নিয়ে ফিরে এলাম, এটাই মুদ্রাস্ফীতি। ব্যাগ ভর্তি টাকা নিয়ে পকেট ভর্তি বাজার করে ফিরে আসাটাই মুদ্রাস্ফীতি। তোমরা অনেকেই জিম্বাবুয়ের নাম শুনছো, এবং আমাদের ভিতরে অনেকেই ক্রিকেট খেলা দেখতে পছন্দ করে থাকি। আমরা অনেকেই ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি বা পছন্দ করি। যারা ক্রিকেট পাগল, তাদের জিম্বাবুয়ে শব্দটার সঙ্গে জিম্বাবুয়ে দেশটার নামের সাথে আমরা কম বেশি পরিচিত। এই জিম্বাবুয়েতে ধরে নাও একজন ভিক্ষুক সকালে বস্তা ভর্তি টাকা নিয়ে নাস্তা করতে পারে, বস্তা ভর্তি টাকা নিয়ে তার নাস্তা হয় না। কারণ কি জানো? জিম্বাবুয়ে মুদ্রাস্ফীতির পরিমাণ 480.7%। তাহলে যে জিনিসের দাম 100 টাকা, সেটা অত গুণ বেড়ে গেছে, অতটা পরিমাণ বেড়ে গেছে মুদ্রাস্ফীতির ফলে। অতএব সেখানে বস্তায় করে টাকা নিয়ে নাস্তা করা যাবে না, এটাই স্বাভাবিক। বর্তমান বিশ্বে যে সমস্ত দেশ মুদ্রাস্ফীতির সর্বোচ্চ অবস্থানে অবস্থান করছে, তার ভেতরে ভেনেজুয়েলা 1 নম্বর। আর তার মুদ্রাস্ফীতির হারটা শুনলে মাথায় বাজ পড়ার মতোই হবে। সেটা 39,113.80%। 39,113.80%। দ্বিতীয় অবস্থানে আছে জিম্বাবুয়ে 480.70%। তারপরে আছে দক্ষিণ সুদান
যার মুদ্রাস্ফীতির পরিমাণ ১৭০.৫০%। তারপরে আছে সুদান, তার মুদ্রাস্ফীতির পরিমাণ ৫৭.৭০%। এর পরের দেশগুলো আর্জেন্টিনা ৫ নম্বরে, লাইবেরিয়া ৬ নম্বরে, ইরান ৭ নম্বরে, ইথিওপিয়া ৮ নম্বরে, হাইতি ৯ নম্বরে এবং অ্যাঙ্গোলা আছে ১০ নম্বরে। এই মুদ্রাস্ফীতি তাহলে কুলবার্ন বলছেন কি, যখন অধিক অর্থ অতি অল্প দ্রব্য সামগ্রীর পেছনে ধাবিত হয় তখন তাকে মুদ্রাস্ফীতি বলে। এরপরে আমরা যদি এসি পিগুর কথা ভাবি, অর্থনীতিবিদ অধ্যাপক এসি পিগু অর্থাৎ সিসিল পিগু, যাকে পলিটিক্যাল অর্থনীতির জনক বলা হয়, উনি বলেন যখন উৎপাদনশীল কাজ অপেক্ষা আর্থিক আয় বেশি হারে বাড়ে তখন মুদ্রাস্ফীতি দেখা দেয়। যখন উৎপাদনশীল কাজ অপেক্ষা, বিষয়টাকে যদি আমি এভাবে ভাবি, আমি একটি কলেজে শিক্ষকতা করি, আমি আগে যে 50 জন স্টুডেন্ট পড়াতাম, ক্লাস নিতাম, আজও আমি সেই 50 জন স্টুডেন্টকে পড়াই। তাহলে আমার প্রোডাক্টিভিটি বাড়েনি, আমার উৎপাদনশীলতা বাড়েনি, আমার সার্ভিস বাড়েনি, আমি বেশি পরিমাণে উৎপাদন করতে পারিনি। কিন্তু আমার বেতন কি করা হলো, গত পে স্কেলে আমার বেতন দ্বিগুণ করে দেওয়া হলো। এরকম সরকারি লাখ লাখ কর্মকর্তা কর্মচারীর বেতন একটা নির্দিষ্ট সময়ে গত যে পে স্কেল গেল সেখানে দ্বিগুণ করে দেওয়া হলো। তাহলে আমরা কেউ আমাদের কাজের পরিমাণটাকে বাড়াতে পারিনি, আমাদের উৎপাদন বাড়াতে পারিনি, কিন্তু আমাদের বেতন দ্বিগুণ করে দেওয়া হলো। এতে কি হবে, আর্থিক আয় বেড়ে গেল, আমাদের আর্থিক আয় বেড়ে গেল। এভাবে উৎপাদনশীল কাজ অপেক্ষা যদি আর্থিক আয় বেশি হারে বাড়ে তাহলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। আমরা যদি আরেকজনের সাহায্য নিই, যিনি অর্থনীতিটাকে অনেকটা উচ্চতায় নিয়ে গেছেন, অধ্যাপক জে এম কেইন্স, উনি বলেন পূর্ণ নিয়োগ অবস্থায় মোট চাহিদা বৃদ্ধির দ্বারা যদি দাম স্তর বাড়ে তবে তাই হবে প্রকৃত মুদ্রাস্ফীতি। পূর্ণ নিয়োগ অবস্থায় মোট চাহিদা বৃদ্ধির দ্বারা যদি দাম স্তর বাড়ে তবে তাই হবে প্রকৃত মুদ্রাস্ফীতি। এ কথাটার অর্থ কি, যে একটা দেশে কোনো বেকারত্ব নাই। আবার তোমরা ভেবো না বেকারত্ব নাই মানে কি সবাই 100 জন লোক কাজ করে, কোনো লোক বসে থাকে না, এরকম না। পূর্ণ নিয়োগ শব্দটার অর্থ একটা দেশে কর্মক্ষম লোকের 94 থেকে 95% লোক যদি কাজ করে থাকে তাহলে সেটাকে পূর্ণ নিয়োগ হিসাবে ধরা হয়। তাহলে একটা দেশে কর্মক্ষম ব্যক্তির 95% লোক যদি কর্মে নিয়োজিত থাকে তাহলে পূর্ণ নিয়োগ। এই অবস্থায় মোট চাহিদা বাড়লো। মোট চাহিদা কি করে বাড়তে পারে, নতুন নতুন মুখ আসতে পারে, দেশে নতুন নতুন মুখের আবির্ভাব হতে পারে, যাদের দিক থেকে চাহিদা বাড়তে পারে। মোট চাহিদা বৃদ্ধির দ্বারা যদি দাম স্তর বেড়ে যায় তাহলে তাকে বলা হবে প্রকৃত মুদ্রাস্ফীতি। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা অর্থনীতিবিদদের যে সংজ্ঞাগুলো আমরা দেখলাম বা পর্যালোচনা করলাম, প্রত্যেককেই কিন্তু দাম বৃদ্ধির কথাটা বলে আসছে। তাহলে এই সংজ্ঞাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে মুদ্রাস্ফীতির হয়তো সর্বোত্তম সংজ্ঞা হবে সাধারণ দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি। এটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি, ইনফ্লেশন ইজ পারহ্যাপস বেস্ট ডিফাইন্ড as a tendency towards a continuing rise in the general level of price. তাহলে মুদ্রাস্ফীতির সংজ্ঞা সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হলো যে সাধারণ দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতা। এর অর্থ এই না যে আজকে দাম বাড়লো, বাইরে আবহাওয়া প্রচন্ড খারাপ, ঝড় বৃষ্টি হচ্ছে, 10 নম্বর সংকেত আছে, এই অবস্থায়
গ্রাম থেকে শহরে সবজি কাঁচামাল কিছুই পৌঁছাতে পারলো না, বাজারে দ্রব্যের দাম বেড়ে গেল। বা উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, যে কারণে সে এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ কমে গেছে, যে কারণে দাম স্তর বেড়ে গেল। এইটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো কি বলবো? আজকে যোগান সমস্যার কারণে, যোগান শকের কারণে দাম স্তর বেড়ে গেল, কালকে আবার যোগান ঠিক হয়ে গেল, দাম স্তর আবার নেমে গেল। এটাকে মুদ্রাস্ফীতি বলা যায় না, এটাকে যোগান শক বলতে পারে, এটাকে মুদ্রাস্ফীতি বলা যাবে না। মুদ্রাস্ফীতি হলো সেই অবস্থা যখন কোন দ্রব্যের দাম স্তর ক্রমে ক্রমে বাড়তে থাকে, এটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, এখন আমরা মুদ্রা সংকোচনটা কি বলতে পারি? মুদ্রাস্ফীতি যদি আমরা জানতে পারি, মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতির ইংলিশ হলো ইনফ্লেশন, আর মুদ্রা সংকোচনের ইংলিশ হলো ডিফ্লেশন। মুদ্রাস্ফীতিকে আমরা বলছি ইনফ্লেশন, আর মুদ্রা সংকোচনকে বলা হচ্ছে ডিফ্লেশন। তাহলে মুদ্রাস্ফীতি সাধারণ দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই যদি মুদ্রাস্ফীতি হয়, মুদ্রা সংকোচন এটা বলা যেতে পারে সাধারণ দাম স্তরের ক্রমহ্রাসের প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি। সাধারণ দাম স্তরের ক্রমহ্রাসের প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি। মানে দ্রব্য সামগ্রীর পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও, দ্রব্য সামগ্রীর পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও যদি অর্থের যোগান সেই অনুপাতে বৃদ্ধি না পায়, তাহলে ক্রমে ক্রমে দ্রব্যের দাম কমে যায়। এই দাম স্তরের ক্রমে ক্রমে নিম্নগামিতা বা কমে যাওয়াকে আমরা মুদ্রা সংকোচন বলতে পারি। মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থাই হলো মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থাই হলো মুদ্রা সংকোচন। এখন মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন তোমার কাছে যদি জিজ্ঞেস করা হয় কোনটা একটা দেশের জন্য বেশি ক্ষতিকর, মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন কোনটি একটি দেশের জন্য অধিকতর ক্ষতিকর, আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো দুটোই ক্ষতিকর। তবে মুদ্রা সংকোচন মানে জিনিসের দাম কমে যাওয়াটাকে আমি বেশি ক্ষতিকর বলবো। যে কথাটা সাধারণ মানুষ বলবে দাম কমে যাওয়া ভালো, আমি একজন অর্থনীতির স্টুডেন্ট হিসাবে, একজন অর্থনীতির শিক্ষক হিসাবে, একজন মিনি ইকোনমিস্ট হিসাবে আমি এটাই বলবো যে জিনিসপত্রের দাম কমে যাওয়া খারাপ, দেশের জন্য খারাপ, দেশের সামগ্রিক অর্থনীতির জন্য খারাপ। তোমরা আবার বিদ্রোহ করে বসতে পারো আমার বিরুদ্ধে যে আমি সাধারণ জনগণ পরিপন্থী কথা বললাম, মনে হয় না। ধরে নাও একজন উৎপাদক, সে সবসময় কি প্রত্যাশা করে? বেশি উৎপাদন প্রত্যাশা করে, বেশি মুনাফা প্রত্যাশা করে। কথাটা ঠিক কিনা? যে একজন উৎপাদক সবসময় অধিক উৎপাদন, অধিক মুনাফা প্রত্যাশা করে, এই অবস্থায় সে বাজার জরিপ করে দেখলো যে বাজারে এই জিনিসটার চাহিদা আছে প্রচুর, সে বাজারে যে সেই জিনিস সে উৎপাদন করতে এসে ওই জিনিস বেশি বেশি পরিমাণ উৎপাদন করলো, বাজারের দাম স্তরটাও সে দেখে আসলো, দেখে এসে প্রচুর পরিমাণে উৎপাদন করলো, তার শ্রমিক কাঁচামাল দিয়ে ওই দ্রব্য বেশি পরিমাণে উৎপাদন করে বাজারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখলেন বাজারে ওই জিনিসের দাম কমে গেছে, উনি লস করলেন, মানে উনি ক্ষতির সম্মুখীন হলেন। উনি ক্ষতির সম্মুখীন হলেন, এসে কি হলো, কোনো মতে ক্ষতির ধাক্কাটা হয়তো সামলে নিলেন, নিয়ে আবারও উৎপাদন করলেন, করে উৎপাদিত পণ্য বাজারে নিয়ে আবারও লস করলেন। মানে বাজারে দাম স্তর কমে যাচ্ছে, দাম স্তর কমে যাচ্ছে মানে কি, ওনার লস হচ্ছে। ওনার ধারণা অনুযায়ী উনি প্রত্যাশিত প্রফিট ওখান থেকে অর্জন করতে পারছেন না, উনি লস প্রফিট অর্জন করছেন, মানে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ফলে এক সময় উনি ওই ক্ষতি সহ্য করতে না পেরে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারেন।
প্রতিষ্ঠান বন্ধ করে দিলে কি হতে পারে, ওই প্রতিষ্ঠানে যারা কর্মরত ছিল তারা কাজ হারাবে, মানে বেকারত্ব বেড়ে যাবে। যারা কাজ হারাবে, তাদের আয় না থাকায় তাদের কি হবে, তাদের দিক থেকে চাহিদা কমবে। তাদের চাহিদা কমে যাওয়া মানে সামগ্রিক চাহিদা কমবে। সামগ্রিক চাহিদা কমা মানে সামগ্রিক উৎপাদন কমে যাবে। সামগ্রিক উৎপাদন কমে যাওয়া মানে কি, জাতীয় আয় কমে যাবে। জাতীয় আয় কমে যাওয়া মানে মাথাপিছু আয় কমে যাবে। মাথাপিছু আয় কমে যাওয়া মানে মাথাপিছু সঞ্চয় কমে যাবে। মাথাপিছু সঞ্চয় কমে যাওয়া মানে মূলধন গঠন কমে যাবে। মূলধন গঠন কমে যাওয়া মানে বিনিয়োগ কমে যাবে। বিনিয়োগ কমে যাবে মানে উৎপাদন কমে যাবে। ফলে অর্থনীতি কোন দিকে যাবে, পেছন দিকে ধাবিত হবে। অর্থনীতি পেছন দিকে ধাবিত হবে। তাহলে আমি জিনিসের দাম কমালাম, কমালে কি হলো, অর্থনীতি বেকারত্ব বাড়লো, দ্রব্যমূল্য কমে গেল। তারপরে কি হলো, অর্থনীতি মাথাপিছু আয় কমে গেল, মাথাপিছু সঞ্চয় কমে গেল, বিনিয়োগ কমে গেল, মানে অর্থনীতি পেছন দিকে ধাবিত। আর মুদ্রাস্ফীতি হলে ওই উৎপাদকের এই অবস্থা হতো না। এবং এই মুদ্রাস্ফীতিটা যদি সহনীয় মাত্রায় হতো, মানে মৃদু মুদ্রাস্ফীতি হলো, আমরা তো মুদ্রাস্ফীতির এখন ক্লাসিফিকেশন করি নাই, তার আগে বলে ফেললাম মৃদু মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতিটা যদি মৃদু হতো বা সহনীয় মাত্রায় হতো, তাহলে আস্তে আস্তে ওই উৎপাদক লাভবান হতো। লাভ হলে কি হতো, আরো বেশি উৎপাদন করার প্রয়োজন পড়তো। আরো বেশি উৎপাদন করতে গেলে আরো শ্রমিক লাগতো। আরো শ্রমিক যখন কর্মে নিয়োজিত হতো, তাদের দিক থেকে আরো চাহিদা আসতো। আরো বেশি উৎপাদনের প্রয়োজন পড়তো, তখন আরো শ্রমিক এসে ওখানে কাজ করতো। এভাবে কি হতো, বেকারত্ব দূর হতো, উৎপাদন বাড়তো, জাতীয় আয় বাড়তো। জাতীয় আয় বাড়লে মাথাপিছু আয় বাড়তো। মাথাপিছু আয় বাড়লে কি হতো, মাথাপিছু সঞ্চয় বাড়তো। মাথাপিছু সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়তো। বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়তো। এভাবে অর্থনীতি সামনের দিকে অগ্রসর হতো। তাই মুদ্রা সংকোচনের চেয়ে, অর্থাৎ দ্রব্যের দাম কমে যাওয়ার চেয়ে মৃদুভাবে, মানে খুব আস্তে আস্তে দ্রব্যের দাম বেড়ে যাওয়া, মানে মুদ্রাস্ফীতি হওয়া অর্থনীতিতে তুলনামূলক ভালো। তবে মুদ্রাস্ফীতি যদি উল্লম্ফন, মানে লাফিয়ে লাফিয়ে দ্রব্যের দাম বাড়ে বা দ্রুত গতিতে দাম বাড়তে থাকে, এটা কোন দেশ জাতি কারোর জন্য কল্যাণকর হতে পারে না। আমরা আজ আমাদের আলোচনার বিষয় মুদ্রাস্ফীতির ধারণা ব্যাখ্যা, তার ভেতর থেকে আমরা মুদ্রা সংকোচনটা পড়লাম। এইবার মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের মধ্যে কোনটা বেশি ক্ষতিকর, কোনটা কম ক্ষতিকর, সেটা বোঝার চেষ্টা করলাম, তাই তো? এই যদি হয়, আমাদের বাকি থাকলো মুদ্রাস্ফীতির প্রকারভেদ। মুদ্রাস্ফীতির প্রকারভেদটা যদি আমরা ব্যাখ্যা করি, এই মুদ্রাস্ফীতির প্রকারভেদ আমরা এভাবে দেখতে পারি, কারণ বা প্রক্রিয়া ভিত্তিক। কারণ বা প্রক্রিয়া ভিত্তিক মুদ্রাস্ফীতি, এটাকে আমরা কয়েকটা প্রকারে ভাগ করতে পারি। ঘাটতি জনিত মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, প্রসারিত ঋণের প্রভাব জনিত মুদ্রাস্ফীতি, তারপরে অতিরিক্ত মুদ্রাস্ফীতি। তাহলে এই কারণ বা প্রক্রিয়া ভিত্তিক মুদ্রাস্ফীতিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কারণ বা প্রক্রিয়া ভিত্তিক মুদ্রাস্ফীতি, প্রথমত আমরা লিখলাম ঘাটতি জনিত মুদ্রাস্ফীতি। তোমরা প্রতি বছর জুন মাসে দেখে থাকো, সংসদে আমাদের বাজেট অধিবেশন হয়। এই বাজেট অধিবেশনে একটা বাজেট পাস হয়, যেটা জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হয়। আর মানে নতুন অর্থ বছর থেকে যে যে অনুযায়ী দেশ পরিচালিত হয়, অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, সেই বাজেটের এবছর 2020-21 সালের যে বাজেট পাস হলো, সেই বাজেটের আকার 5,68,000 কোটি টাকা। 5,68,000 কোটি টাকা। কিন্তু বাজেটে আমাদের আয়
আছে 3,82,000, সম্ভবত 13 কোটি টাকা, 3,82,013 কোটি টাকা, এবং সামগ্রিক ঘাটতির পরিমাণ 1,90,000 কোটি টাকা। এই যে 1,90,000 কোটি টাকা, এই ঘাটতি বাজেটের অর্থ সংস্থান করলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। ঠিক আছে, আমি এখানে যেটা বললাম ঘাটতি জনিত মুদ্রাস্ফীতি, ঘাটতি জনিত মুদ্রাস্ফীতিটা কি, যে আমরা যে বাজেট, আমাদের যে বাজেট হয়ে থাকে প্রতি বছর, সেই বাজেটে আমাদের বাজেটের ব্যয় নির্ধারণ করা হলো 5,68,000 কোটি টাকা, আর সেখানে আমাদের দেশের ভেতর থেকে আমরা আয় পাচ্ছি 3,82,013 কোটি টাকা। এবং এখানে সামগ্রিক যে ঘাটতি, এর পরিমাণটা 1,90,000 কোটি টাকার মতো। এই ঘাটতি অংশ যদি আমরা মেটাতে চাই, তাহলে আমাদের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। এরপরে আসছে কি, চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। এর পরের পয়েন্ট হলো চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। এটাকে যদি আমরা একটু ভাবি, চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, ভেবে নাও সেই জমিদারি আমল বা তারপরে অনেক পরে, আমাদের বাংলাদেশ হওয়ার পরেও, বাংলাদেশের আগে তো পাক ভারত উপমহাদেশ ছিল, তারপর ভারত পাকিস্তান ভাগ হয়, পরবর্তীতে বাংলাদেশ হওয়ার পরেও পাকিস্তান থেকে আমরা পূর্ব পাকিস্তান যখন স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করলো, তারপরেও যদি আমরা ভেবে থাকি, ওই সময়ে এলাকা ভিত্তিক কিছু প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি ছিল এবং এই সংখ্যাটা খুবই নগণ্য পরিমাণ ছিল। ভেবে নাও, বিস্তীর্ণ এলাকা মিলিয়ে হয়তো একটা হাট ছিল, সেটা সপ্তাহে 1 দিন বা 2 দিন বসত। এখনকার মতো প্রতিদিনের বাজার গ্রামগঞ্জে ছিল না। ওই হাটে যদি একটা সুন্দর বড় মাছ আসতো, তাহলে কেনার লোক পাওয়া যেত না। ওই দোকানদার জানতো এটা কে কিনতে পারেন, ওই জমিদার বা ওই বিশিষ্ট ব্যক্তি, ওই বড় সাহেব বা ওই বড় বাবু ছাড়া এটা কেনার ক্ষমতা নাই, অতএব ওটা ওভাবেই থাকুক, উনি এসে নিয়ে যাবে, ওনার লোক এসে নিয়ে যাবে। তারপরে উনি যেটা দাম দিবেন সেটাই মেনে নিতে বাধ্য হতেন। ওই দোকানদার সেই দামটাকেই যথেষ্ট ভেবে মেনে নিতেন। এইটাকে, কারণ তখন কোনো প্রতিযোগিতা ছিল না। সময়ের পরিবর্তনে ওই মাছটা কেনার লোকের সংখ্যা এখন অনেক অনেক বেশি, কারণ এখন অনেক অনেক লোক আছে কোটি কোটি টাকার মালিক। তাই কেউ যদি সেটা 10 টাকা দিতে চায়, আর একজন দিতে চায় 20 টাকা, ওইটা পাওয়ার প্রত্যাশা আর একজন দিতে চায় আরো বেশি। এভাবে অনেক চাহিদা ওই জিনিসের না যে দাম হতে পারে না, তার চেয়ে দামটাকে আরো বাড়িয়ে দেয়। এটা হলো চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। আর ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি কেমন হতে পারে, এর পরের পয়েন্ট আসছে আমরা, ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতিটা কেমন, যে এখন আমি যখন প্রথম দিকে যখন কলেজে যেতাম, তখন রিক্সা ভাড়া ছিল, এখান থেকে আমার বাসা থেকে একটা কিছু পথ যেয়ে একটা নদী আছে, নদী পার হওয়ার আগ পর্যন্ত 5 টাকা রিক্সা ভাড়া নিত। এখন ওই রিক্সাওয়ালা ওই পথটাকে ভাড়া নিতে চায় 20 টাকা অথবা 25 টাকা। তাহলে প্রায় 4-5 গুণ বেড়ে গেছে। একজন শ্রমিক আগে হয়তো 100-200 টাকায় কাজ করতো, এখন মিনিমাম তাকে 500 টাকা দিতে হয়। তাহলে শ্রমিকের মজুরি বাড়লো, কাঁচামালের দাম বাড়লো। আগে যে জিনিস উৎপাদন করতে উৎপাদকের খরচ হতো 100 টাকা, সেই জিনিস উৎপাদন করতে এখন খরচ হয় 500 টাকা। তাহলে উৎপাদকের পক্ষে 500 টাকার কমে ওই জিনিস বাজারে বিক্রি করা সম্ভব নয়। তাই কি করতে হয়, তাকে দাম বেশি নিতে হয়। সে কি ইচ্ছা করে দামটা বেশি নেয়? ইচ্ছা করে নিচ্ছে না। নিচ্ছে কোন কারণে? তার প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার কারণে। আর প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার কারণে উনি যে দাম বেশি নিচ্ছেন,
এই দাম বেড়ে যাওয়াটা হলো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই দাম বেড়ে যাওয়াটাকে আমরা বলছি কি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এছাড়া প্রসারিত ঋণের কারণে মুদ্রাস্ফীতি হতে পারে, মানে ঋণের পরিমাণ যদি আমরা বাড়াতে থাকি, সাধারণ জনগণ যদি বেশি পরিমাণে খুব সহজে ঋণ পেয়ে যায়, ব্যাংক ঋণ মানে যে কোনো ধরনের ঋণ, তাহলে সাধারণ জনগণের হাতে বেশি পরিমাণে অর্থ চলে যাবে, তখন চাহিদা বাড়বে, মানে দ্রব্যের দাম স্তরও বেড়ে যাবে। অতিরিক্ত মুদ্রাস্ফীতি। এছাড়া সময় ভিত্তিক মুদ্রাস্ফীতিকে তিনটা ভাগে ভাগ করতে পারি: শান্তিকালীন, যুদ্ধকালীন, যুদ্ধ পরবর্তী। আওতা ভিত্তিক মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতি দেশের ভেতরে হতে পারে, আবার আন্তর্জাতিক ভাবেও হতে পারে। আওতা ভিত্তিক মুদ্রাস্ফীতি দুই প্রকার: জাতীয় এবং আন্তর্জাতিক। নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতিকে আমরা অবাধ এবং অবদমিত মুদ্রাস্ফীতি দুভাগে ভাগ করতে পারি। নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতিকে আমরা অবাধ মুদ্রাস্ফীতি এবং অবদমিত মুদ্রাস্ফীতি দুভাগে ভাগ করতে পারি। প্রত্যাশার ভিত্তিতে মুদ্রাস্ফীতিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রত্যাশার ভিত্তিতে প্রত্যাশিত মুদ্রাস্ফীতি, যে আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণ এর বেশি যাবে না, এই পর্যন্ত আমরা রেখে দেব। আর অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি, আমরা যেটা প্রত্যাশা করি না তার চেয়ে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। যেমন আমরা এখন সম্প্রতি দেখতে পাচ্ছি কি, চালের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, গোল আলুর দাম বেড়ে যাচ্ছে, এটা আমরা প্রত্যাশা করি না। এই ধরনের দাম স্তর বেড়ে যাওয়াটাকে আমরা বলছি অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি। এছাড়া গতির উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। একটু আগে যে কথা বলছিলাম আমরা, মৃদু মুদ্রাস্ফীতি, উল্লম্বন মুদ্রাস্ফীতি, এটা মুদ্রাস্ফীতির গতি প্রকৃতির উপর গতিভিত্তিক মুদ্রাস্ফীতি, যেটা আমরা ক্রিপিং বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি, ওয়াকিং বা ধাবমান মুদ্রাস্ফীতি, ওয়াকিং বা পদসঞ্চারী। ওয়াকিং যেটাকে বলছি সেটা হলো পদসঞ্চারী, ওয়াকিং বা পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। আর রানিং বা ধাবমান মুদ্রাস্ফীতি। আরেকটা হলো গ্যালোপিং মুদ্রাস্ফীতি বা উল্লম্বন মুদ্রাস্ফীতি, মানে লাফিয়ে লাফিয়ে দ্রব্যের দাম স্তর বেড়ে যাওয়া। একটা হলো মৃদু মুদ্রাস্ফীতি, একটা ওয়াকিং বা পদসঞ্চারী মুদ্রাস্ফীতি, একটা রানিং বা ধাবমান মুদ্রাস্ফীতি, আর একটা হলো গ্যালোপিং বা উল্লম্বন মুদ্রাস্ফীতি। এভাবে মুদ্রাস্ফীতির আরো কিছু ক্লাসিফিকেশন করা যেতে পারে। আজ আমরা এখানেই আমাদের আলোচনা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।